দর্শক একই হয়ে গেল, মানে আমরা তো এমনটা, মোদি এত কিছু হওয়ার পরও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হাতে হাত মিলিয়ে নিল, মানে তো বন্ধুত্ব করে নিল, শেষবেশ মোদি ইউনূসের সাথে বন্ধুত্ব করে নিল। ভারতের সাথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠতা যে কতটা গভীর তা দেশটির কর্মকাণ্ডে খুব সহজেই অনুমান করা যায়। দেশটির শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আরও একটি বিস্ফোরক প্রতিবেদন, যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। একটি মানুষের ক্ষমতার লোভ এবং বাইরের অর্থ নিয়ে কিভাবে একটা দেশকে ধ্বংস করা যায় সেই ধ্বংসের একটা দৃষ্টান্ত এই সুদখোর লোভী ইউনূস সেটা দেখাচ্ছে। কাজে একে ক্ষমতা থেকে হটাতে হবে, মানুষকে আবার মুক্ত করতে হবে। একজন নোবেল বিজয়ী তিনি আলটিমেটলি একজন চাওয়ালার কাছে হেরে গেলেন। ডক্টর ইউনূস তিনি কোনো একটা আপনার কি বলে বহির্বিশ্বের একটা চাপের কারণে তিনি আসলে তার সাথে মিটিং করার জন্য ব্যাকুল হয়ে গেছে। আজকের দিনে নেট দুনিয়ার সবচেয়ে শীর্ষ ভাইরাল ছবি হচ্ছে বিশেষ করে সাউথ এশিয়া ব্লকে। আমার মনে হয় যে এই ছবিটা যেটা আপনারা দেখছেন, প্রকৃতি একটা সিস্টেম করছে, যে সিস্টেমে আজকে আমরা যে ছবি দৃশ্য দেখতে পেলাম। তাহলে এখন কেন নরেন্দ্র মোদীর সাথে গত 7 মাসে একটা বৈঠক করার জন্য, সাইড লাইনে একটা বৈঠক করার জন্য ইউনূস সরকার পাগল হয়ে গেছে? যে আওয়ামী লীগের মামার বাড়ি ভারত, তাহলে আওয়ামী লীগের মামার বাড়িতে বিএনপি, জামাত এবং ইউনূসের কাছ থেকে এখন এই বৈঠক যদি হয় আগামীকাল, তাহলে বৈঠকে কি আলোচনা হতে পারে, কি কি বিষয় থাকতে পারে? যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া একটা, সংখ্যালঘু নির্যাতন, আর আরেকটা হচ্ছে জঙ্গিবাদ। হাসিনা ইস্যু একটা আনকমফোর্টেবল ইস্যু, এবং এটা ফেরত দেওয়া প্রসঙ্গ যদি উত্থাপিত হয় তাহলে মোদি বিষয়টাকে ভেবে দেখবেন বলে এড়িয়ে যেতে পারে, অথবা সরাসরি নাকচ করে দিবে। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদি এক হয়ে গেছেন এবং তারা ইতিমধ্যে একটি বৈঠক পর্যন্ত করেছেন, যা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন। কিন্তু ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদি কি বৈঠক করলেন তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। তো বন্ধুরা, এবার নরেন্দ্র মোদি ও ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে সেখানে কি হয়েছে তা নিয়ে থাকতেছে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর মূলত কি বৈঠক হয়েছে। মোদি ইউনূস এই বৈঠক নিয়ে বাংলাদেশ ভারত দুই দেশের রাজনৈতিক মহলেই তুমুল আলোচনা, তুমুল বিশ্লেষণের ঝড় বইছে। তো এই আলোচনা আর বিশ্লেষণের মাঝে আমি আমার একটি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, যেটা সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে। এখনও পর্যন্ত এই বিতর্কিত মোদি ইউনূস বৈঠক নিয়ে যতগুলো আলোচনা, যতগুলো বিশ্লেষণ আপনারা শুনেছেন, আশা করি এটা সম্পূর্ণ আলাদা একটা দৃষ্টিভঙ্গি হতে চলেছে। কারণ এটা আমি ব্যক্তিগতভাবে এই মোদি ইউনূসের বৈঠকটা নিয়ে আমি ঠিক এরকমটাই কিছু দেখতে পাচ্ছি। তো সেটাই আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দুটো বিষয় এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথম বিষয়, মোদি ইউনূস এই যে বৈঠকটা হয়েছে, ইউনূস সাহেব এত চেষ্টা করে, এত তড়িঘড়ি করে, এত রকম কাঠখড় পুড়িয়ে কেন এই বৈঠকটা করলো, এই নিয়ে আপনারা যত জল্পনা কল্পনা বিশ্লেষণ শুনেছেন, যত ধারণা পোষণ করেছেন, সেই সম্পূর্ণ ধারণাগুলোর বিপরীত হতে চলেছে আমার ধারণাটি। এবং দ্বিতীয়, মোদি সাহেব আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়ে, আমরা কেউই এক্সপেক্ট করতে পারিনি মোদি সাহেব ইউনূস সাহেবের সাথে বৈঠক করবেন, কিন্তু তার সত্ত্বেও বৈঠকটি মোদি সরকার করেছে। কিন্তু কেন করেছে, কি ছিল এর ভিতরের বার্তা, এবং যতটা আমি খবরাখবর নিয়ে জানতে পেরেছি এই বার্তার বিষয়ে, সেই সমস্ত কিছু আমরা আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে আমি কি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি এই বৈঠকটাকে। ইউনূস সাহেব কেন এত কাঠখড় পুড়িয়ে, কেন এত প্রচেষ্টা করে, কেন এত মরিয়া হয়ে উঠেছিলেন এই বৈঠকটি করার জন্য? দেখুন, থাম্বনেলে যে লেখাটা দেখে এই ভিডিওটিতে এসেছেন, ওটাই একমাত্র কারণ। ব্যাপারটা বুঝিয়ে বলছি। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল বড় প্রসঙ্গ, রাজনীতি করার একটা বিশাল বড় হাতিয়ার হচ্ছে ভারত বিরোধিতা, ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা, ভারতের সাথে শত্রুতা করা, ভারতের সাথে ফাইটিং করা। এটা অস্বীকার করলে তো চলবে না, না? এই একটা প্রসঙ্গই বাংলাদেশের রাজনীতিতে বিশাল বড় একটা পরিবর্তন আনতে পারে।
তো আমাদের ম্যাটুকুলাস পরিকল্পনাকারী ইউনুস সাহেব ঠিক সুতোটা ধরে ফেলেছে। আপনি হয়তো ইদানিং এই বিমস্টেক সফর শুরু হওয়ার পর থেকে ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটি বিশেষ কমেন্ট হয়তো লক্ষ্য করেছেন, হয়তো ভাবছেন যে হঠাৎ করে একই একটা নতুন প্রসঙ্গ উঠে আসলো কমেন্ট বক্সে। কমেন্টটা হলো, আগামী 5 বছরের জন্য আমরা মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। মোহাম্মদ ইউনুস আজ পর্যন্ত বাংলাদেশের সর্বসেরা রাষ্ট্রপ্রধান। মোহাম্মদ ইউনুসকে আমরা আগামী 5 বছর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। বিএনপি, আওয়ামী লীগ আর যেসব রাজনৈতিক দল আছে সব ভুলে যাও, মোহাম্মদ ইউনুসকেই আমরা চাই। ওসব ভোট দরকার নেই। মোহাম্মদ ইউনুসকে আগামী 5 বছর দেশের ক্ষমতায় দেখতে চাই। এটা আমাদের সৌভাগ্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন মোহাম্মদ ইউনুসের মতো একজন রাষ্ট্র নেতা আমাদেরকে উপহার দিয়ে। তাই মোহাম্মদ ইউনুস আমাদের রাষ্ট্র ক্ষমতায় আগামী 5 বছর থাকবে, এটাই আমাদের সিদ্ধান্ত। এরকম কিছু বক্তব্য হয়তো এখন ফেসবুক, ইউটিউব থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে আপনারা দেখতে পাচ্ছেন। এর অর্থ কি মনে করছেন? এর অর্থ কি বুঝছেন আপনারা? এটা একটি মহল দ্বারা, একটি গোষ্ঠী দ্বারা সবে এই ন্যারেটিভ তৈরি করা শুরু হয়েছে। আর এই ন্যারেটিভটা যে তৈরি করা হয়েছে এবং যারা এই কথাগুলো লিখছে তাদের তর্কের যে বিষয়, তাদের এই যে কথাগুলোর যে জাস্টিস, যে জিনিসটার উপরে ভিত্তি করে তারা এই কথাগুলো বলছে যে আগামী 5 বছর আমরা মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রীয় ক্ষমতায় চাই, সেটা একমাত্র আর একমাত্র মোহাম্মদ ইউনুসের এই অ্যাটিটিউডটা। যে দেখো, মোহাম্মদ ইউনুস ডান হাতে চায়নাকে রেখেছে, বাম হাতে ভারতকে রেখেছে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, দেখো মোহাম্মদ ইউনুস দেশের ভিতরে বসে ভারতকে কীরকম উস্কানিমূলক কথা বলে, ভারতকে কীরকম চোখে চোখ রেখে কথা বলে। এই যেমন দুদিন আগের যে ঘটনাটা আমরা প্রত্যক্ষ করলাম, যে মোহাম্মদ ইউনুস 7 সিস্টারকে নিয়ে কীরকম উস্কানিমূলক একটা কথা বলেছে। সুতরাং তাদের ভাষ্যতে চোখে চোখ রেখে কথা বলেছে মোহাম্মদ ইউনুস, কিন্তু তা সত্ত্বেও চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলা সত্ত্বেও নরেন্দ্র মোদীর সাথে বিমস্টেক সম্মেলনে বৈঠক করেছে, হেসে হেসে 2 রাষ্ট্রনেতা হাত মিলিয়েছে। সুতরাং এর থেকে বড় আর কি চাই তাদের? এবং এই জিনিসটাকেই মোহাম্মদ ইউনুস একটা বিশাল প্লাস পয়েন্ট বানাতে চাইছে। এবং সত্যি বলতে কি, এরকম দৃশ্য আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখেনি, যে ভারতের সাথে চোখে চোখ রেখেও কথা বলছে এবং ভারতের সাথে আবার বন্ধুত্বও করতে যাচ্ছে, ভারতের সাথে বৈঠকও করতে যাচ্ছে। এরকম একটা গেম প্ল্যান তৈরি করতে চেয়েছে মোহাম্মদ ইউনুস। এবং সেখানে মোহাম্মদ ইউনুস খুব ভালো করেই জানে যে আমি যেভাবে হোক মোটামুটি ভারতের সাথে একটু রিলেশন তৈরি করতে পারলেই হলো। দেশের ভিতর থেকে আমার অঙ্গ সংগঠন, আমার সঙ্গী সাথীরা যাই মন্তব্য করুক না কেন, তাতে ভারত বিশাল কিছু রিয়্যাক্ট করবে না। ছোটোখাটো বিষয় নিয়ে ভারত বিশাল কোনো প্রতিক্রিয়া দেয় না। এটা মোহাম্মদ ইউনুস খুব ভালো করে জেনে গিয়েছে। সেই জন্যই তিনি এখানে এই চালটা চেলেছে যে যেভাবেই হোক একটা বৈঠক হয়ে যাক। আর এই বৈঠকটা হলে একটা বিশাল বড় মেসেজ দেশের মানুষের কাছে যাবে, যে দেখো দেশে বসে আমি চোখে চোখ রেখে কথা বলেছি ভারতের সাথে, এবং বিদেশে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখো কীরকম বন্ধুত্বের মতো হাত মিলিয়ে বৈঠক করে এসেছি। এবং এই জিনিসটাকেই মাউথ অ্যাডভার্টাইজমেন্ট করতে চায় মোহাম্মদ ইউনুস। এখন বিএনপি, আওয়ামী লীগ বা যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা মনে করছে আমরা গ্রামে গঞ্জে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে আমাদের রাজনৈতিক প্রচার চালাবো। কিন্তু তার থেকেও বড় প্রচার হচ্ছে এই প্রচারটা, যখন মোহাম্মদ ইউনুসের অনুসারীরা মুখে মুখে ছড়িয়ে দেবে যে দেখো আমাদের ইউনুস সাহেবের ক্ষমতা, এই হচ্ছে ইউনুস সাহেবের অ্যাটিটিউড। তো এই যে মাউথ অ্যাডভার্টাইজমেন্টটা হবে, এটা রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক একটি শক্তিশালী টুল, এবং সেই টুলটাকেই মোহাম্মদ ইউনুস এখানে ব্যবহার করতে চাইছে। এবং এটা ব্যবহার করার ফলে মোহাম্মদ ইউনুসের আগামী যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে বিরাট একটা পপুলারিটি হবে দেশে, যে এই স্রেফ এই অ্যাটিটিউডটার জন্য। কারণ কমেন্ট বক্সে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন মানুষ লেখা শুরু করে দিয়েছে যে মোহাম্মদ ইউনুসের মতো নেতা আমরা আজ পর্যন্ত পাইনি, আমাদের বাংলাদেশের জন্য মানে সর্বসেরা নেতা মোহাম্মদ ইউনুস। সুতরাং এই একটা অ্যাটিটিউড তিনি যদি দেশের মানুষের প্রান্তিক পর্যায়ে পর্যন্ত, প্রত্যেকটা মানুষ পর্যন্ত পৌঁছে দিতে পারে, তাহলে আগামী নির্বাচনে মোহাম্মদ ইউনুস ব্যাপক বড় একটা
ভোটের অংশ কেটে নেবে। এবং মানুষ সবসময়ই চায় একটা নতুন কিছু পরিবর্তন, একটা নতুন কিছু আসুক, নূতনের স্বাদে মানুষ সবসময়ই ছোটে। তো এতদিন বিএনপি, আওয়ামী লীগ এইসব রাজনৈতিক দলের কার্যক্ষমতা, তাদেরকে ভোট দিয়ে দেশের ক্ষমতায় আনা, এই সমস্তগুলো মানুষ দেখেছে। মানুষ এখন আবার একটু নূতনের দিকে ঝুঁকতে চাইছে, এবং সেখানে একমাত্র যে অপশানটা আছে সেটা হচ্ছে এই ছাত্রদের দল। সুতরাং আগামী দিনে মোহাম্মদ ইউনুস এই যে পরিকল্পনাটা সাজিয়েছে, এটা কমপ্লিট হয়ে গেলে হঠাৎ হয়তো একদিন দেখবেন নাহিদের মতনই সকালবেলা উঠে মোহাম্মদ ইউনুস বললেন যে আমি অন্তর্বর্তী সরকার থেকে রিজাইন দিচ্ছি, বা কোনো কিছু হচ্ছে, সেটা করার পর আমি জাতীয় নাগরিক পার্টির প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলাম। এবং এটা যদি হয়ে যায়, এবং তার আগে ওই মোহাম্মদ ইউনুসের যে গুটি সাজানো আছে সেখান থেকে নির্বাচন যখন শুরু হবে, তখন মোহাম্মদ ইউনুস আগামী নির্বাচনে বিএনপিকে পুরো খেয়ে ফেলবে। কারণ মোহাম্মদ ইউনুস এদিকে তার ইমেজ তৈরি করে নিয়েছে। সত্যি বলতে যে ইমেজটা আমাদের বিএনপির চেয়ারপারসনের নেই, তার এক ভিন্ন ইমেজ রয়েছে। কিন্তু মোহাম্মদ ইউনুস এই যে ইমেজটা তৈরি করছে, সেটা কিন্তু তার থেকে আরও স্ট্রং, আরও পাওয়ারফুল। সুতরাং এখানে বিএনপিকে ভাবা দরকার, ভালো করে এবার মাঠে বিশ্লেষণ করা দরকার যে তারা এই যে শেখ হাসিনা, আওয়ামী লীগ নিয়ে নাচানাচি করছে এখনও পর্যন্ত, এটা তাদেরকে ভোলা দরকার। এবং নূতন করে এখন ভাবনা শুরু করা দরকার যে তাদের বর্তমান শত্রু আওয়ামী লীগ বা শেখ হাসিনা নয়, তাদের বর্তমান শত্রু হচ্ছে মোহাম্মদ ইউনুস, জাতীয় নাগরিক পার্টি, যারা আগামী নির্বাচনে বিএনপিকে খেয়ে ফেলবে। তো এই একটা বিষয়, মোহাম্মদ ইউনুস এই জন্যই এত চেষ্টা করে এই মিটিংটা করতে চেয়েছে, যেভাবেই হোক এই মিটিংটা হয়ে যাক। কারণ তিনি আগেই একটা ছক কষে রেখেছিল যে আমার ওদিকের কাজটা গোছানো হয়ে গিয়েছে, এখন যে কোনোভাবে যদি মিটিংটা করতে পারি, তাহলে আমি যে পূর্ণ চিত্রটা আঁকতে চাইছি দেশের মানুষের মনে, সেটা সম্পূর্ণ হবে। তো সেই জন্যই যে কোনোভাবে এই মিটিংটা করানো হয়েছে। এবার আসি ভারত সরকারের দিকে। দেখুন, এই যে মিটিংটা হয়েছে, বৈঠকটি হয়েছে, এটা ভারত সরকারের দিক থেকে আমি যতটা যা জানতে পেরেছি, এবং আমার ব্যক্তিগত বিশ্লেষণ, ব্যক্তিগতভাবে তথ্য কালেক্ট করে আমি যা বুঝেছি, এই মিটিংটা একমাত্র সৌজন্য সাক্ষাৎ একটি হয়েছে এবং বাধ্যতামূলক হয়েছে। কেন বলছি এই দুটো কথা? তথ্য সহকারে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, এই মিটিংটা সৌজন্য সাক্ষাৎ এই জন্যই হয়েছে কারণ এই মিটিংটা একেবারে শেষ মুহূর্তে গিয়ে সিলেক্ট হয়েছে। এই বৈঠকটা হবে, এটা ভারত সরকারের দিক থেকে একেবারে শেষ মুহূর্তে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চলো বৈঠকটা করা যাক। তার প্রধান কারণ হচ্ছে প্রাইম মিনিস্টার মোদি যখন ভারত ছাড়ে, বিমানে ওঠে, তখন তিনি একটি শিডিউল দিয়ে যান যে তিনি কোন তারিখে কোথায় থাকবেন, কার সাথে কি বৈঠক করবেন, কার সাথে কি আমন্ত্রণ নেবেন, কি করবেন না করবেন, ডিটেলস ওনার টুইটার হ্যান্ডেলে একটি শিডিউল দিয়ে যান, টাইম ওয়াইজ, ডেট ওয়াইজ। কিন্তু সেই শিডিউলে কোথাও বাংলাদেশ এবং মোহাম্মদ ইউনুসের নাম ছিল না। সুতরাং এটা নিশ্চিতভাবে সেই সময় পর্যন্ত, দ্যাট মিন্স প্রাইম মিনিস্টার মোদি যখন দেশ ছাড়ছে তখনও পর্যন্ত এটা নির্দিষ্ট ছিল না যে বাংলাদেশের সাথে প্রাইম মিনিস্টার মোদির একটা বৈঠক হতে চলেছে। এটা এখান থেকে ক্লিয়ার। এবার দ্বিতীয় বিষয় যেটা আমি বললাম যে স্রেফ একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে, তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে আপনি নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডেলে যান, গিয়ে ওনার ভারত ছাড়া থেকে শুরু করে আজ পর্যন্ত এই সময় পর্যন্ত বিমস্টেক সম্মেলনে তিনি কার সাথে কোথায় কি দেখা করেছে, কি হয়েছে, কার থেকে কি পেয়েছে, কার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে, কার থেকে কি উপহার নিয়েছে, কাকে কি উপহার দিয়েছে, এ টু জেড পুঙ্খানুপুঙ্খভাবে টাইম ওয়াইজ আপডেট করা আছে। তিনি থাইল্যান্ডে নামলেন, সৌজন্য সাক্ষাৎ নিলেন, এই করলেন সেই করলেন, সমস্ত কিছু। এবং সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ হাইলাইটেড বিষয় হচ্ছে এই যে বিমস্টেক, ভারত, নেপাল, ভুটান, মায়ানমার, আপনার বাংলাদেশ, তারপরে ব্যাংকক আর হচ্ছে শ্রীলঙ্কা, এই যে 7টা কান্ট্রি, এই 7টা কান্ট্রির রাষ্ট্রপ্রধানদের সাথে প্রত্যেক রাষ্ট্রপ্রধানের সাথে আলাদা আলাদা ফটো সেশনের ছবি আপলোড করা আছে নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডেলে। প্রত্যেক রাষ্ট্রপ্রধানের নেই শুধু মোহাম্মদ ইউনুসের সাথে তার কোনো ফটো সেশনের ছবি নরেন্দ্র মোদির প্রোফাইলে।
সুতরাং এটা থেকে কি বুঝছেন? তিনি নেপালের রাষ্ট্রপ্রধানের সাথে হ্যান্ডশেক করছে, তার সাথে কথা বলছে, সে ছবি আছে। তিনি আপনার ভুটানের রাজার সাথে, ভুটানের প্রাইম মিনিস্টারের সাথে হ্যান্ডশেক করছে, তার সাথে কথা বলছে, সেই ছবি আছে। কিন্তু বাংলাদেশের সাথে বাইলেটারাল একটা বৈঠক হয়েছে, এত গুরুত্বপূর্ণ বিষয়, অথচ সেই জিনিসটা কিন্তু নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে জায়গা পায়নি। এবার এখানে হয়তো বলতে পারেন, ভাই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে কি না করেছে তাতে কি এসে যায়? স্যার, নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলের ফলোয়ারের সংখ্যা কত জানেন? 110 মিলিয়ন। দ্যাট মিন্স 11 থেকে 11.5 কোটি। অর্থাৎ বাংলাদেশের যে পপুলেশন তার অর্ধেকের বেশি নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলের ফলোয়ার। সুতরাং এটা যাই তাই জায়গা না। এবং নরেন্দ্র মোদীর এই যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে তিনি কি আপডেট করছেন, কি কথা বলছেন, এটা থেকেই ভারত সরকারের দৃষ্টিভঙ্গি আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। সুতরাং এখান থেকে এটা প্রমাণিত যে এটা কোনো একটা ভালোবাসার সাথে একটা বাইলেটারাল রিলেশন তৈরি হয়েছে, একটা দ্বিপাক্ষীয় বৈঠক হয়েছে, সেখানে দুই রাষ্ট্রনেতা ব্যাপকভাবে বন্ধুত্বের সাথে জড়িয়ে পড়েছে, ব্যাপক একটা রিলেশন শুরু হয়েছে। এরকম কোনো কিছুই হয়নি, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ নেপাল ভুটানের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করে মোদি ফটো, সেই দেখা করার ফটো যদি মোদি আপলোড করতে পারে, তাহলে মোহাম্মদ ইউনূসের সাথে এত বড় একটা বৈঠক হলো, সেই বৈঠকের একটাও ছবি নরেন্দ্র মোদির সোশ্যাল মিডিয়ার ওয়ালে নেই। কেন নেই? সুতরাং এখান থেকে স্পষ্ট যে এটা কেবল আর কেবল সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং একদম শেষ মুহূর্তে গিয়ে ভারত সিদ্ধান্ত নিয়েছে যে চলো বৈঠকটা করা যাক। এবার প্রশ্ন আসে যে এত তিক্ততা, পররাষ্ট্রনীতি এত তলানিতে থাকা সত্ত্বেও কেন এই বৈঠকটা মোদী সরকার করলো? আমাদের ভারতের, ইভেন আমি নিজেও অনেকাংশে, যত সময় না আমার মধ্যে এই বোধশক্তিটা ডেভেলপ হয়েছে তত সময় আমিও নরেন্দ্র মোদীর ওপরে ব্যাপক ক্ষিপ্র ছিলাম যে কিভাবে তিনি এটা করতে পারে। কিন্তু যখন ধীরে ধীরে বুঝলাম এবং ভিতরে একটু পরিচিতদের সাথে আলোচনা করলাম, খবরাখবর নিলাম, তখন বুঝতে পারলাম যে না, ভারতের একজন রাষ্ট্রপ্রধান হয়ে তিনি এই যে সিদ্ধান্তটা নিয়েছে সৌজন্য সাক্ষাৎ করার, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ কি? কারণ আপনারা জানেন যে সার্ক, পাকিস্তানের যেটা বিষয় সার্ক, সেই সার্ক কিন্তু এখন পুরো ডেড হয়ে রয়েছে এবং সেই সার্কের পরিবর্তে তৈরি হয়েছে বিমস্টেক। এবং এই বিমস্টেকের প্রধান প্রতিনিধিত্ব বা এই বিমস্টেক পরিচালনার জন্য প্রধান যে অংশীদার বা ওইভাবে যেটাই বলুন না কেন, আমি শব্দে হয়তো সেইভাবে করতে পারছি না, মূল বিষয় হচ্ছে বিমস্টেকের প্রধান যে পরিচালনাকারী বা যাদের চাহিদার দরকার বিমস্টেকটা ভালোভাবে চলুক, এই চাহিদাটা যাদের সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে ভারত। প্রধান পরিচালনাকারী বলুন বা প্রয়োজনই বলুন, সেটা হচ্ছে ভারত। ভারতের জন্য বিমস্টেক সাকসেসফুল হওয়া এবং সার্ক ডেট হয়ে যাওয়া, এটা ভারত সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কৌশল। সুতরাং এই বিমস্টেকের মতো জায়গায় যদি এরকম একটা ন্যাচাকার পরিবেশ তৈরি হয়ে যায় যে একটা দেশের রাষ্ট্রপ্রধান সে বারবার বিমস্টেক শুরু হওয়ার আগে থেকেই সে বারবার আর কি রিকোয়েস্ট করছে এবং বিমস্টেক শীর্ষ সম্মেলনে এসেও তার সেই রাষ্ট্রপ্রধান রিকোয়েস্ট করছে যে একটা বৈঠক হোক, কিন্তু সেখানে যদি একেবারে না করে দেওয়া হয়, বৈঠকটি নাই হয়, তাহলে ভারতের স্বার্থে, এত বড় একটা স্বার্থ জড়িয়ে রয়েছে বিমস্টেকের সাথে, সেখানে যদি বিমস্টেকটা এরকম ন্যাচাকার হয়ে যায় তাহলে ভারতের এই যে বিমস্টেকের কার্যক্রম পরিচালনার যে ধারণা রয়েছে বা যে আইডিয়া রয়েছে, যে রোড ম্যাপ রয়েছে, সেটা অনেকাংশে ক্ষতি হবে। নাম্বার 1। নাম্বার 2, যদি ইউনূসের এত আন্তরিকতা সত্ত্বেও, এত রিকোয়েস্ট সত্ত্বেও মোদি এই বৈঠকটি না করত, তাহলে আন্তর্জাতিক মহলে মোহাম্মদ ইউনূসের কাছে বিশাল বড় একটা অস্ত্র থাকতো। কাল যে কোনো ঘটনা ঘটার পর সমস্ত ঘটনার সাথে এই অস্ত্রটা ইউনূস ব্যবহার করতে পারত, যে আমরা ভারতের সাথে বারবার বৈঠক করতে চেয়েছি, ইভেন চায়নায় যাওয়ার আগে আমরা ভারতে দ্বিপাক্ষীয় সফর করতে চেয়েছি এবং ব্যাংককে আমরা এতবার রিকোয়েস্ট করে ভারতের প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক করতে চেয়েছি যাতে দুই দেশের মধ্যে কোনো সমস্যা না হয়, কিন্তু ভারত সরকার আমাদের সাথে বৈঠকে বসতে রাজি হয়নি। সুতরাং আজ এটা হয়েছে, এর জন্য একমাত্র দায়ী হচ্ছে মোদী সরকার। কারণ তিনি বৈঠক করে কোনো রকম সমাধানে আসতে চায়নি
সেই জন্য এই ঘটনাটা ঘটেছে। পুরো দায়টা কাল যাই হোক না কেন, তাদের দিক থেকে করানো হোক না কেন, পুরো দায়টা মোদী সরকারের উপরে চাপিয়ে দেওয়া হতো। তো কূটনৈতিক মহল থেকে এই বিষয়টাও বোঝা হয়েছে যে এই অস্ত্রটা মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া যাবে না। সুতরাং এটাও একটা কারণ এই বৈঠকটা হওয়ার। এবার আসি আমাদের সর্বশেষ আলোচনায়, ইতিমধ্যে 18 মিনিট হয়ে গিয়েছে, সর্বশেষ আলোচনায় যে এই বৈঠকে ভাই মোহাম্মদ ইউনূসের যে অনুসারীরা তারা কি ভাববে, কি মনে করবে, যে এই বৈঠকটি কি আমাদের জয় হলো নাকি পরাজয় হলো? আমি বলবো তাদের দুটো জিনিস হয়েছে, জয়ও হয়েছে পরাজয়ও হয়েছে। আগে জয়ের বিষয়টা বোঝাই। জয়ের বিষয়টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে পরিকল্পনাটা, এই যে মাস্টার মাইন্ডটা চালাচ্ছে, যে আমরা এই কৌশল নিয়ে বিএনপি যে এখন ভেবে বসে রয়েছে যে পুরো দেশ একেবারে কভার করে ফেলবো, নির্বাচন আসলেই পুরো দেশ শাসন করতে আমরাই আসছি, তারা 99.99% যে নিশ্চিত হয়ে রয়েছে বিএনপি। কিন্তু মোহাম্মদ ইউনূসের এই চালে বিএনপিকে পুরো খেয়ে ফেলার যে পরিকল্পনা করা হয়েছে সেটা এখন হালকা হালকা দেখা যাচ্ছে, আগামী দিনে আরও স্পষ্টভাবে দেখা যাবে যখন মানুষে মাউতে মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা প্রচারিত হবে, তখন বুঝতে পারবে বিএনপি খেলাটা। তো সেই দিক থেকে যদি দেখা যায় যে বিএনপিকে খেয়ে ফেলবে, মোহাম্মদ ইউনূস আগে এগিয়ে আসবে, সেই দিক থেকে তাদের জয় হয়েছে এই বৈঠকে। এবং পরাজয়ের কথা যদি বলি তাহলে দেখুন, ওই যে একটা বিষয় ছিল না, বয়কট ভারত বয়কট, তারপরে হচ্ছে কিছু হলেই ঢাকা না দিল্লি, ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা হবে, এই যে একটা বিষয় ছিল, এটাতে সম্পূর্ণ তাদের পরাজয় হয়েছে। কারণ কি? কারণ মোহাম্মদ ইউনূস রীতিমতো এই আভাস দিয়ে এসেছে বৈঠকে মোদিকে যে শেখ হাসিনাকে আপনারা রেখে দিয়েছেন, রেখে দিন, কোনো ব্যাপার না, শেখ হাসিনাকে আমরা চাবও না, ওই ওপরে যা হবে, আর দেশের ভিতরে আওয়ামী লীগের সাথে যা হচ্ছে ওটা ওর থেকে বেশি কিছু হবে না, এমনি যা করার আমরা করে নিয়েছি, সুতরাং আওয়ামী লীগকে নিয়ে, দেশের ভিতরের আওয়ামী লীগকে নিয়ে আমাদের বিশেষ আর কিছু করার নেই, তো ওটা ওরকমভাবে চলবে। এবং শেখ হাসিনাকে আপনি যেভাবে দেশে যা রেখেছেন রেখে দেন, আমাদের কোনো সমস্যা নেই, আমরা চাইতেও যাচ্ছি না, কিন্তু আমরা আপনার যে সমর্থন, আপনাদের সাথে যে রিলেশন, সেটা আমরা একটু মেনটেন রাখবো, সেই বিষয়ে আপনারা একটু সহমত পোষণ করবেন, যাতে আমি এই দিকে যে খেলাটা খেলছি সেটা যেন পুরোপুরি সাকসেসফুল হয়, এরকম একটা কথাবার্তা বলে এসছে। আর পরাজয় কেন বলছি? কারণ শেখ হাসিনাকে মোহাম্মদ ইউনূস দেশে ফেরাবে না, ওই যতই প্রত্যর্পণ চুক্তির কথা বলে আসুক না কেন, এখন সামনে আসছে প্রত্যর্পণ চুক্তির কথা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, ওগুলো সব ওই মূল্য ঝুলানোর মতো বিষয়। কেন বলছি শেখ হাসিনাকে চাইবে না? কারণ মোহাম্মদ ইউনূস আজ মোদি সাহেবকে একটা ফটো গিফট দিয়েছে, রীতিমতো আপনারা দেখে নিয়েছেন সেই ফটো। আমি এই মানে একটা ফাঁকা জায়গায় ভিডিও করছি বলে আপনাদেরকে এভিডেন্সগুলো দেখাতে পাচ্ছি না, রীতিমতো একটা ফটো গিফট দিয়েছে। তা সেই ফটোটা কী ছিল? আজ থেকে 10 বছর আগে ভারতের কংগ্রেসে মোদি ইউনূসকে একটা পদক উপহার দিচ্ছে, সেই 10 বছরের পুরনো ছবিটা হাসতে হাসতে গিয়ে মোদিকে উপহার দিয়েছে। তো এতে কি হলো? বিজয় হলো না পরাজয় হলো? আমি বলবো পরাজয় হলো। কারণ এখানে বিজয় তখনই হতো যখন মোহাম্মদ ইউনূস এই 10 বছরের পুরনো ফটোটা বাদ দিয়ে জুলাই আগস্ট রেভলিউশনের যে বুকটা তৈরি করেছেন না আপনারা, ওই বুকটা যদি গিফট দিত তাহলে আপনাদের জয় হতো, এবং তাহলে বোঝা যেত যে শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণ করবে, ভারতের থেকে নিতে বিশাল একটা উৎসাহী আগ্রহী মোহাম্মদ ইউনূস। সুতরাং এই ফটোর মাধ্যমে তিনি কি প্রমাণ করেছে জানেন? একটু সহজভাবে বোঝাই আপনাদেরকে। ধরুন আপনার সাথে আমার বিরাট শত্রুতা, আমার বাড়িতে বসে আমি দিন রাত আপনাকে গালাগালি দিই, দিন রাত আপনার সাথে ফাইট করার জন্য প্রস্তুত থাকি, ঠিক আছে? কিন্তু কাল ওই দূরের এক গ্রামে গিয়ে আপনার সাথে আমার দেখা হলো, দেখা হওয়ার পরে আমি কি করলাম? আপনার সাথে এই খারাপ সম্পর্ক তৈরি হওয়ার আগে একটা ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কের একটা স্মৃতির ফটো আমার কাছে আছে, আমি সেখানে গিয়ে সেই ফটোটা আপনাকে উপহার দিলাম। সুতরাং এখানে কি বোঝা যাচ্ছে? আপনি কিন্তু আমার সাথে ঝামেলা করতে আসেননি, আমি দিন রাত আমার বাড়ি থেকে বসে আপনার বাড়িতে গালাগালি দিই, ইট মারি, ঢিল মারি, এইসব করি। কিন্তু কিছুদিন পর অন্য গ্রামে যখন দেখা হয়েছে, তখন সেই গালাগালি ঝগড়ার পরিবর্তে সেই 10 বছর আগে আপনার সাথে আমার যে ভালো সম্পর্কটা ছিল, আপনি আমাকে এসে কোলাকুলি করছিলেন, সেই ফটোটা আপনাকে উপহার দিচ্ছি।
এটা কি মেসেজ বহন করছে? যে ওই বাড়িতে আমাদের সাথে যা ঝগড়াঝাটি লেঠলিটি যা হওয়ার হয়েছে, ঠিক আছে, বাদ দেন। এই যে এই ফটোটা দেখেন, আপনার সাথে তো আমার সম্পর্ক আগেও ভালো ছিল, দেখুন আমরা কত গলা জড়িয়ে কথা বলেছি, কত হাসি মুখে মানে ব্যবহার করেছি। তো এই জিনিসটাকে আবার মনে করুন, দেখুন আমাদের সম্পর্ক কিন্তু এরকম ছিল, ও যা হয়েছে ভুলে যান, ওই চোখে চোখ রাখা যা হয়েছে ভুলে যান। এই ছবিটা এটাই বহন করে। তো এখন ভিডিও সাম আপ যদি করতে চাই, অনেক সময় হয়ে গিয়েছে, প্রায় 23 মিনিট, ভিডিও সাম আপ যদি করতে চাই তাহলে দেখুন এখানে আওয়ামী লীগের দিকে যদি কিছু বলতে চাই তাহলে বিষয়টা এরকম হবে। ভারত এবং আওয়ামী লীগ, এখন আমি যেটা বুঝলাম এই পুরো ডেভেলপমেন্টটা হওয়ার পর, ভারত এবং আওয়ামী লীগের একটাই কাজ, ওয়েট অ্যান্ড ওয়াচ। কারণ আগামী দিনে মোহাম্মদ ইউনূস এরকমই কিছু গেম প্ল্যান ম্যাটুকুলাস পরিকল্পনাই মাঠে নামাবে। আমি তো আর বিশাল বিজ্ঞ না, আমার ব্যক্তিগত যে বিশ্লেষণ সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। ভুল হতে পারে, ঠিক হতে পারে, সেটা সম্পূর্ণ আপনাদের কাছে নির্ভর করছে কি হবে। এখন মোহাম্মদ ইউনূস আগামী দিনে ঠিক এরকমই একটা ম্যাটুকুলাস পরিকল্পনা মাঠে নামাবে। আর এরকম একটা ম্যাটুকুলাস পরিকল্পনা যদি মাঠে নামায় এবং সেই ম্যাটুকুলাস পরিকল্পনাটা যদি সাকসেসের দিকে যেতে থাকে, তাহলে বিএনপি কি করতে পারে বা বিএনপির ক্যাডাররা কি করতে পারে একবার ভেবে দেখুন। সুতরাং আর বেশি গভীরে গেলাম না, সময় অনেক হয়ে গিয়েছে। সুতরাং তখন রাজনৈতিক মাঠে এই দুই দলের মধ্যে কি হতে পারে বা এদের মধ্যে কি হতে পারে একবার কল্পনা করে দেখুন। তো সেই সময়টা, সেই পরিস্থিতিটার অপেক্ষায় ভারত এবং আওয়ামী লীগকে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে এবং পরিস্থিতি তার পরবর্তী কি মোড় নেবে সেই অনুযায়ী ভারত এবং আওয়ামী লীগকে তাদের পদক্ষেপ, পরিকল্পনা, অ্যাকশান সমস্ত কিছু নির্ভর করতে হবে। তো দর্শক, আশা করি আমার ভিতরে যা বিশ্লেষণ ছিল, আমার ভিতরে যে সমস্ত তথ্য ছিল, সেই সমস্ত তথ্যগুলো, বিশ্লেষণগুলো, আমার মনের ভাব, দৃষ্টিভঙ্গি সব কিছুই আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। এখন ভিডিওটা যদি এক কথায় সাম আপ করতে চাই তাহলে দেখুন, মোহাম্মদ ইউনূস বড় একটা ম্যাটুকুলাস পরিকল্পনা শুরু করে দিয়েছে। যে ম্যাটুকুলাস পরিকল্পনার মাধ্যমে তিনি দেশে 5ই আগস্ট ঘটিয়েছে, ঠিক সেরকম আর একটা ম্যাটুকুলাস পরিকল্পনা তিনি এখন মাঠে নামিয়েছে আগামী নির্বাচনের জন্য। এটাই আমার বিশ্লেষণ এবং এখানে আওয়ামী লীগ এবং ভারতকে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এবং এই ওয়েট অ্যান্ড ওয়াচের যে প্রক্রিয়াটা সেটাও খুবই মানে মজাদার হবে এবং মানে নিজেদের জ্ঞান আহরণ করার জন্য যথেষ্ট হবে। এখন বাদবাকি এই বিষয়ে আপনাদের কি মতামত? যে সমস্ত বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম, আমরা শুনলাম, সে বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনাদেরকে কয়েকটা নিউজ কার্ড দেখাবো। আর এই নিউজ কার্ডগুলো দেখলে, আর যে গত 4 দিন থেকে 5 দিন যাবৎ বাংলাদেশের রাজনীতিতে যে নিউ ট্রেন্ড আসছে অথবা আগামী দিনে রাজনীতির মাঝে কি ঘটবে, আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। অনেকে বলবেন যে ভাই আপনি হেডলাইন কি দিচ্ছেন, না আমি কিন্তু হেডলাইন সঠিক দিয়েছি। আর এই যে একটা পর একটা কিউ কার্ডগুলো আপনারা দেখছেন নিউজের, এগুলা দেখা আমার কাছে মোটামুটি একটা নিশ্চিত যে বিএনপির একদম তৃণমূল পর্যায়ের খুবই ক্ষুধার্ত কিছু নেতাকর্মী আছে, এরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েই নিছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় আনবে। তো তারা কিভাবে আনবে, তাদের কি সেই ক্ষমতা আছে? জনগণের কাছে বিএনপির ইমেজ নষ্ট করার জন্য খুব ভালো একটা ক্ষমতা তাদের তৈরি হয়েছে। দেখেন না, স্কুলের মধ্যে, মাঠের মধ্যে ঘর বানায় বসে আছে, হাহারি এক দিয়ে একজন আরেকজনরে কোপাকুপি চলতেছে, মারামারি চলতেছে, লুটপাট চলতেছে, চাঁদাবাজি চলতেছে, বন্ধ হচ্ছে না। জনাব তারেক রহমান সর্বোচ্চ লেভেলে চেষ্টা করছেন, ইভেন দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি প্রথমবারের মতন ইতিহাসে মামলাও দিচ্ছেন, কিন্তু আপনি কি থামার লক্ষণ দেখছেন না। এখন বিএনপির তৃণমূল পর্যায়ের এই যে কথিত নেতাকর্মীরা আওয়ামী লীগের মধ্যে এরা আছে, তো এরা যখন এই কর্মকাণ্ডগুলো করছে, অপরদিকে আপনার ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে যে প্রচারণা শুরু হয়ে গেছে, আপনারা দেখেন কতগুলো ইভেন্ট খোলা হয়েছে যে নির্বাচন মানে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই। আবার অপরদিকে ব্যারিস্টার ফুয়াদ তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আর 2 বছর থাকে, 2 থেকে 3 বছর, তাহলে বাংলাদেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর প্রকৃত অর্থ হয়ে যাবে। অপরদিকে আমেরিকা যখন আবার শুল্ক বাড়াচ্ছে,
তখন আমরা গরিব দেশ হয়ে যাচ্ছি, বাট এমনি আমরা মোটামুটি দাবি করতে পারি আমরা অনেক দূর চলে যাচ্ছি। এখন এই যে সার্কামস্টেন্স একটা তৈরি হয়েছে, পরিবেশটা, এই পরিবেশটা আগামী দিনে নির্বাচনে একটা প্রভাব ফেলবে। যে কোনো মুহূর্তে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ঘোষণা দেয়, অথবা আপনি দেখেন একজন পিনাকিদার বক্তব্য থেকে সার্জিস থেকে তাসনিম, মানে তাসনিম জয়রা, তারপর চলে আসছে ব্যারিস্টার ফুয়াদ। এখন যেভাবে আস্তে আস্তে একটার পর একটা, মানে যারা ক্যারেক্টারিস্টিক কথাবার্তা বলেন, ইনফ্লুয়েন্স করেন, তাদের প্রত্যেকের কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সরকার গঠন করে হোক, অথবা গণপরিষদ নির্বাচন করেই হোক, অথবা আইনকে সিস্টেম করেই হোক, অথবা জনগণের দাবির ভিত্তিতে হোক। যেমন পিনাকিদা বলছিলেন যে ডক্টর ইউনূস যদি বলেন আমি আর থাকবো না, মানুষ রাস্তায় শুয়ে নাকি গড়াগড়ি দিবে। তবে আমি খুব আশ্চর্য হই নাই, দিতে পারে ভাই, জাতির মধ্যে আছে, দিবে। সে ব্যক্তি জীবনে কি পাইছে বাংলাদেশের নাগরিক হিসেবে, এটা তার সমস্যা না। তার সমস্যা হচ্ছে পিনাকিদা তারা বলছে তুমি গড় দাও, জিয়াফত হবে, সে গড় দিয়ে ফেলবে গরুর মাংস খাওয়ার জন্য। এর বাইরেও একটা গোষ্ঠী আছে আমরা। আবার কেউ অরিজিনালি হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসা, যেমন ধরেন সার্জিস, তারা পুরো জাতীয় নাগরিক পার্টি রাস্তা এরকম গড় দিল, তাসনিম যারাও দিল, আমেরিকার রাস্তা না বাংলাদেশের ভাঙাচুরা রাস্তা, দিতে পারে। মানে এখানে যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে। অন ডিমান্ডে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আবার বলবেন আচ্ছা ঠিক আছে আমি 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 থাকবো। তখন বিএনপির অবস্থাটা কি হবে? বিএনপির বিরুদ্ধে পিনাকিদা যে অবস্থান নিয়েছেন, বিএনপির নেতাকর্মীরা এখন ওনারা মাল্লু বলে গালি দেয়। আমার কাছে খুবই আশ্চর্য লাগে। যতদিন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ খেদানোর জন্য এই পিনাকিদা সহ বাকি যারা আছেন তাদের সবার ভক্ত ছিলেন জামাত ইসলাম আর বিএনপির নেতাকর্মীরা। তো এখন আবার জামাতের তারা পিনাকিদা সহ ব্যারিস্টার ফুয়াদ সহ সবার ভক্ত। কেন? কারণ এখনো তাদেরকে টাচ করে নাই। তবে আগে কিন্তু খেলা শেষ করছে। এখন বিএনপির চোখের শোল হয়ে গেছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদা। কয়েকদিন পরে জামাতও হইতে পারে, কারণ আগে বড়টারে, তারপর একটু ছোটটারে, তারপর একদম পিচ্ছিটারে শেষ করে যেটা হওয়ার দরকার এটা। তো আপনি আসলে কি মনে করছেন যে বাংলাদেশে এই মুহূর্তে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, অন্যায়, এই সিস্টেমগুলোর বিপরীতে নতুন একটা সিস্টেম তৈরি হওয়া, সেই সিস্টেমকে তৈরি করতে আসলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস পারবেন নাকি পারবেন না? আর যদি পারেন তাহলে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী যারা আছেন তাদের ব্যাপারে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন কোনো সিদ্ধান্ত, দৃষ্টিভঙ্গি নিতে পারবেন? কারণ ইতিমধ্যে অনেকের নামে অনেক অভিযোগ উঠেছে, যেগুলো নিয়ে তারা তলে তলে সেট আপেরও চেষ্টা করছে, এমন বক্তব্য আমরা শুনছি। কিন্তু কোনো ইনভেস্টিগেশন, সরকারের পক্ষ থেকে কোনো একটা ধমক, কোনো কিছু কিন্তু আমরা দেখছি না। তো আদৌ কি হবে নাকি? মানে আমরা যেরকম একটা টোটাল সিস্টেম চাই, এটা সম্ভব হবে? তবে যেই গতিতে বিএনপির তৃণমূলের কিছু নেতাকর্মীরা দৌড়াচ্ছেন, এই গতি থাকলে বিএনপি আপনি দেখবেন তারা নিজেরাই, অন্যদের দরকার নাই, তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা নিয়ে আসবে। ভিডিওটা থাকবে, লেখা রাখেন। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আজকের ভিডিওটি যে বিষয়টি দেখতে পেয়েছেন, ভারতের নরেন্দ্র মোদীর সাথে অবশেষে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।